শেয়ার করেন স্ক্রিনটা। মাই স্পিকার আমাকে শোনা জি, জি, যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে। শাহিন ভাই স্ক্রিনটা শেয়ার করেন। একটু মানে শাহিন ভাই শোনা যাচ্ছে আপনাকে? একটু স্ক্রিনটা শেয়ার করলে আমার মেবি হচ্ছে টাইমটা ভালোভাবে করে। হ্যাঁ, ওকে। ওকে, জি। হ্যাঁ, হ্যাঁ। সরকার দলের প্রধানমন্ত্রী। শুনতে পাচ্ছেন? জি, মাই স্পিকার শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি ধন্যবাদ শুরু মাই করুন। স্পিকার আমাকে জি, মাই স্পিকার শুরু করছি। 1, 2, 3 ধন্যবাদ মাই স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাই স্পিকার আজ আপনার অনুমতিক্রমে এই সংসদীয় প্রস্তাবটি উত্থাপন করছি। এই সংসদ মনে করে সম্প্রতি ইসরায়েলে ইরানের হামলায় একটি আইওয়াস বা লোক দেখানো। মাই স্পিকার শুরুতে সংজ্ঞান করছি। এই সংসদ বলতে আমি মনে করি এই সংসদ হচ্ছে ইরানের একজন সচেতন গণতন্ত্রকামী মানুষের সংসদ। মাই স্পিকার সম্প্রতি হামলা বলতে গত 14 তারিখে ইসরায়েলে ইরানের যে ড্রোন হামলা, ইরানের উপরে যে হামলা, সেই হামলাকে বোঝাচ্ছি। এবং এটি একটি আইওয়াস বলতে চাচ্ছি মাই স্পিকার, এই হামলাটির নিছক একটি লোক দেখানো কিংবা হচ্ছে বুঝানো যে আমরাই প্রতিহত করেছি কিংবা আমরা বাধা দিয়েছি এবং আমরাই জয়ী হবো, এরকম টাইপের ইরানের পক্ষ থেকে এটা বুঝানো। মাই স্পিকার এবার আসি, এবার যদি প্রেক্ষাপটটা বিশ্লেষণ করে মাই স্পিকার দেখেন, বর্তমানে ইরান হচ্ছে গত 10 বছরে ইরানের বর্তমান যে অবস্থা, ইরানের যে সরকার শাসন অবস্থা, এই সরকারের বিরুদ্ধে প্রতি বছরই আন্দোলন হচ্ছে, গ্রিন মুভমেন্ট নামে আন্দোলন হচ্ছে। অথচ ইরান সরকার বিরুদ্ধে ডেমোক্রেসি নিয়ে যে আন্দোলন হচ্ছে, ইভেন ইরানের সবচেয়ে বেশি গত 10 মাস থেকে আমাকে শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। জি, দুঃখিত মাই স্পিকার, আমার একটা কল এসেছিল। মাই স্পিকার, তো গত 10 বছরে হচ্ছে সবচেয়ে বেশি দরিদ্র হয়েছে হচ্ছে ইরান, গত বছর সবচেয়ে বেশি দরিদ্র হলো এবং হচ্ছে যেখানে আসলে কথা বলার কোনো স্বাধীনতা নেই, সার্বভৌমত্ব নেই। এবং ইরানের মানুষগুলো অবস্থা কি মাই স্পিকার দেখেন, ইরানের মানুষ হচ্ছে ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং ধর্মের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এখন এই অবস্থাতে এসে ইরান আসলে মূলত ইরানের যে রাষ্ট্রপ্রধান আছে, এই আন্দোলনগুলো, এই যে মুদ্রাস্ফীতি এবং হচ্ছে যে 10 বছর ধরে যে দরিদ্রতার নিচে আসা এবং কট্টরপন্থী যে তাদের শাসন ব্যবস্থা, এগুলাকে ঢাকার জন্য ইরানের সরকার কি করলো, ইরানের সরকার আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যারা গ্রিন মুভমেন্টে আছি বা আমরা যারা গণতন্ত্রকে আমি সচেতন জনগণ আছি, আমাদেরকে বোঝানো যে দেখেন আমরা হচ্ছি একটা মুসলিম কান্ট্রির পাশে থেকে আমাদের যে ধর্মীয় সহানুভূতি, ওই দিকটাতে আসে। এবার আসি আমাদের আর্গুমেন্ট গুলো, আমরা কেন মনে করি, আমি একজন সচেতন নাগরিক হিসেবে, একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে মনে করি কেন হচ্ছে এই ইরানের যে সরকার ইসরায়েলের উপর হামলা করলো। দেখেন মাই স্পিকার, প্রথম আর্গুমেন্টের কথা বলি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা। যে দ্বিতীয় আর্গুমেন্টের কথা যদি বলি মাই স্পিকার, দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে রাজনৈতিকভাবে হারানো মর্যাদা পুনরুদ্ধার। তৃতীয় আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে মাই স্পিকার নিরাপত্তা বাড়ানোর মতো আইওয়াস দাও আমাদেরকে। মাই স্পিকার দেখেন, অভ্যন্তরীণ চাপ মোকাবেলা বলতে যেটা বুঝে মাই স্পিকার, দেখেন গত 10 বছর হচ্ছে আমরা কিন্তু সবচেয়ে বেশি দরিদ্রতার দিকে চলে এসেছি এবং আমরা যে কট্টরপন্থী শাসন ব্যবস্থা, ওই শাসন ব্যবস্থায় আমরা অলরেডি পিছিয়ে পড়ছি। ইভেন আমাদের যে বর্তমানে যে অভ্যন্তরীণ যে চাপ, আমরা যে অভ্যন্তরীণ ভাবে হচ্ছে যে সর্বস্বতা চলে আছে, আমরা যে ইকোনমিক্যালি হচ্ছে খারাপ অবস্থার দিকে যাচ্ছি, ওই জায়গা থেকে সরে আসার জন্য, ওই জায়গা থেকে মানুষের আয়কে হচ্ছে, মানুষের যে সাধারণ মানুষের যে আয়, সে যাতে শরীর রোটেট করার জন্য মানে স্পিকার সরকার কি করলো, এখন দেখলো যে আমরা সাধারণ মানুষ, ইরানের মুসলমান মানুষ চাইতেছে যে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলুক। ঠিক ওই ঘটনাকে ওরা একটা ইস্যু বানালো যে হচ্ছে ইসরায়েল যখন যখন সিরিয়ার দামেস্কে যখন হচ্ছে ওদেরকে হামলা করা হয়, তখন হচ্ছে একটা জাস্ট একটা ইস্যু বানায় হচ্ছে ইসরায়েলের উপর হামলা করলো, যে বুঝালো যে না আমরা হচ্ছে পারি ওই মানুষের ওই যে আইটা, যে অভ্যন্তরীণ যে অবস্থাটা, ওই অবস্থাটা থেকে সরানো, মানুষকে বুঝানো যে হ্যাঁ আমাদের মুসলমান মানুষের উপর যে আক্রমণ করতেছে, ওই মানুষগুলোর উপর আমরা হামলা করতেছি, ওই মানুষগুলো দেখেন ফলাফল কি হয়েছে। ওই মানুষগুলো এখন কি করতেছে, তাদের যে অভ্যন্তরীণ চাপটা ছিল সরকারের, ওই চাপটা কিন্তু অলরেডি, ওই বার্ডেনটা কিন্তু রিলিজ হয়ে গেছে। দেখেন মানে স্পিকার, ওই বার্ডেনটা রিলিজ হওয়ার ফলে কি হয়েছে, ওই যে সরকারের উপর এখন মানুষ আনন্দ মিছিল বের করে এবং সরকারকে সবাই বাহাবা দিচ্ছে। অথচ এই সরকারের জন্য 2009 সাল থেকে গ্রিন মুভমেন্ট নামে আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষ, যেখানে তরুণরা, সচেতন তরুণরা আন্দোলন করতেছে, ওই জায়গা থেকে ওই তরুণরাই গিয়ে আবার হচ্ছে আনন্দ মিছিল করতেছে, যে দেখাচ্ছে এই সরকার হচ্ছে ফিলিস্তিনের পক্ষে আছে। অথচ এটা জাস্ট খালি একটা আইওয়াশ। এবং ওই আইওয়াশটার কারণে দেখেন ইসরায়েল, এবং আইওয়াশটা কেন, এটাও বুঝতে হলে আমাদের বোঝা উচিত যে দেখেন এই হামলাটা জানায় শোনায় করতেছে। অথচ যদি এটা ওদের জন্য হচ্ছে, এটা যদি একটা পরিকল্পিত হামলা হইতো, ইরান কিন্তু হচ্ছে চুপচাপ থেকে আন্দোলনটা করতো। কিন্তু অথচ ওই আন্দোলনটা যখন জানায় শোনায় করে, বুঝাই যাচ্ছে এটা একটা নিছক আইওয়াশ ছাড়া, এবং যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এগুলো হচ্ছে এককালে গিয়ে পৌঁছায়। তো ওই জায়গা থেকে আমরা বুঝতেই পারি এটা একটা নিছক আইওয়াশ ছাড়া কিছু। আমার স্পিকার, এরপর দেখুন রাজনীতি হারানো মর্যাদা পুনরুদ্ধার কথা যদি বলি, আমি মনে করি যে এই সরকার যে রাজনৈতিক হারানো মর্যাদা, সেখানে দেখেন
রিসেন্ট কিন্তু হচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী পাকিস্তানের সফর যাচ্ছে হচ্ছে রিসেন্ট আগামী পরশু হচ্ছে পাকিস্তান সফর যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট। এই জায়গাটা কিন্তু পাইতো না, পাইছে কেন? পাইছে হচ্ছে যে ওই যে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াইছে, ওই জায়গা থেকে রাজনৈতিক হচ্ছে হারানো মর্যাদা ওটা ক্ষুণ্ণ। এবং আজকে হচ্ছে দুপুরের দিকে হচ্ছে প্রেসিডেন্ট পুতিন হচ্ছে ইরানকে ফোন দিয়ে বলে আমরা আপনার সাথে আছি। ওই যে ইরানের প্রেসিডেন্টকে ফোন দিয়ে যে আমরা আপনার সাথে আছি, এই যে রাজনৈতিক ভাবে যে হারানো জায়গাটা, ওইটা কিন্তু ইরান অলরেডি গ্রো আপ করতেছে। এবং আরেকটা জায়গা থেকে দেখেন স্পিকার, যে নিরাপত্তার প্রতি আমাদেরকে বোঝায় যে আমাদের উপর হামলা জি, আসলে, শেষ মানে করুন। 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি স্পিকার, যে আমাদের উপর হামলা আসলে ওই হামলার প্রতিঘাত করতে জানি, আমরা নিজেদেরকে সেফ রাখতে জানি, এরকম একটা স্বাভাবিক আইওয়াশ করার জন্য জনগণকে বুঝানো যে আমরা নিজেদেরকে সেফ করতে জানি, ওই জায়গা থেকে হচ্ছে স্পিকার এই হামলাটা করে। এই হামলাটা জি, নিছক আচ্ছা। নিছক অসংখ্য আইওয়াশ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্পিকার আমাকে প্রবোধনের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সরকার দলের প্রধানমন্ত্রী। তো আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দল থেকে। বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা শুনতে পাচ্ছেন? 30 সেকেন্ড সময় দেওয়া যাবে? জি, অবশ্যই। আচ্ছা, আমি কি শুরু করব? জি, স্যার শুরু করুন। 3, 2, 1, 0 স্টার্টিং দ্য স্পিচ। আচ্ছা, ধন্যবাদ স্পিকার আমাকে আজকে মহাসংসদের প্রধানের জন্য। স্পিকার দেখেন, আজকে বিতর্কে এই যে বিতর্কটা, এখানে অনেকগুলো প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে। এখন যদি দেখি একটু মোশনের দিকে তাকিয়ে দেখি, প্রথমত তারা যে সংসদ বলতে যে জিনিসটাকে আসলে তারা হচ্ছে যে এখানে বলার চেষ্টা করছে ইরানের একজন সচেতন নাগরিক। এখন দেখেন, তারা যখন বলে ইরানের একজন সচেতন নাগরিক, তখন কিন্তু পুরো ডিবেটটা হচ্ছে যে ইরানের ওই যে নাগরিক কেন্দ্রিক হয়ে যায়। তখন আর ইরানের বাইরে অর্থাৎ প্রাচ্যের যে একটা বড় একটা যে এখানে গ্রাউন্ড আছে, এই জিনিসটা তারা হচ্ছে যে অস্বীকার করে। কিন্তু আবার তারাই বলে হচ্ছে যে আমরা যে মুসলিম কান্ট্রির মানুষ অর্থাৎ বাংলাদেশে যারা বসবাস করতেছি, তাদেরকে ইরান এটা বুঝাচ্ছে যে ইরান ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল, অর্থাৎ তাদের কথার সাথে কথা এক ধরনের হয়ে যায়। যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, আজকে তারা মোশনটাকে হচ্ছে যে ন্যারো ডাউন করছে। আমরা চ্যালেঞ্জ করতেছি, যেমন আজকের এই সংসদটা হচ্ছে যে হবে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংসদ, যেহেতু পুরো ডিবেটটা হচ্ছে যে আজকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হচ্ছে। এরপর দেখেন, সম্প্রতি যে ইসরায়েল হামলা, এই হামলা আসলে দেখতে কেমন, এই হামলার আসলে আকার আকৃতি কিরকম ছিল, এই হামলার মাধ্যমে আমার হচ্ছে যে ফিলিস্তিনের কতটুকু উপকার হয়েছে কিংবা ইসরায়েলের কতটুকু ক্ষতি হয়েছে, এবং ওই যে সিরিয়া এই হামলাটা কেন করছে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর আজকে কোনো প্রকার উত্তর আমরা সাইড গভর্নমেন্ট থেকে পাই নাই। এরপরে আইওয়াশ জিনিসটা আসলে কি, এর কোনো আপনার হচ্ছে যে গ্রাউন্ড বা মূলত এর কোনো ব্যাখ্যা আমরা আসলে পাই নাই তাদের কাছ থেকে। এরপরে তাদের যে কথাগুলো হচ্ছে, এগুলোর দিকে যদি একটু মোটা দাগে 3টা কথা ছিল। প্রথমত, অভ্যন্তরীণ চাপ নামে একটা কথা এখানে নিয়ে আসছে, যেমন হচ্ছে যে এই যে মানে মানুষদেরকে বোঝানো। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে অভ্যন্তরীণ চাপের কথা বলছেন, এই অভ্যন্তরীণ চাপটা তো তখনই কাজে দিত যখন হচ্ছে যে ওই মানুষগুলা ইরান হচ্ছে যে সরাসরি ভাবে ওই ফিলিস্তিনের ভাবে ইসরায়েলের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো, কিন্তু এটা তো করছে না। ইরান হামাসকে গত 20 সালের রিপোর্ট অনুযায়ী হচ্ছে যে হামাসকে ইরানে যে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন যেগুলো আছে, সেগুলোকে প্রায় 20 সালের রিপোর্ট অনুযায়ী হচ্ছে যে প্রায় বার্ষিক প্রায় $100 মিলিয়ন প্রদান করে। এবং 2023 সালের ইরান হামাসের জন্য ইরান পিওয়াই হচ্ছে লিখে চাইতে হয় যে ইরান হামাসের জন্য হচ্ছে অর্থায়ন বাড়িয়েছে 350 মিলিয়নে, যেটা হচ্ছে যে পৌঁছায়। এখন এই অভ্যন্তরীণ চাপটা এখন এখানে কিভাবে কাজ করতেছে? সুতরাং যেহেতু ইরান হচ্ছে যে আপনার ফিলিস্তিনকে ভিতরে সহযোগিতা করতেছে, সুতরাং এখানে আর অভ্যন্তরীণ কাজটা আসলে তারা আসলে আমাদেরকে মানুষকে দেখানোর জন্য এখানে আর কোনো, কারণ তাদের যে সহযোগিতার পরিমাণটা এটা হচ্ছে যে মোটামুটি এক ধরনের হচ্ছে যে পাবলিকই। এরপরে দেখেন, তারা হচ্ছে যে একটা জিনিস বলে রাজনৈতিক ক্ষমতা হচ্ছে যে ফিরে পাওয়ার জন্য। এখন আপনি দেখেন এখানে রাজনৈতিক ক্ষমতার যে বিষয়টা দেখেন, ইরানে হচ্ছে যে ইরানে যখন হচ্ছে যে ওরা আক্রমণ করছে, ইরানে যখন হচ্ছে ওরা এই সিরিয়ার একটা কনসুলেটে আক্রমণ করছিল, তখন ইরানের অনেকগুলো মানুষ হচ্ছে যে আপনার মারা যায়, 7 জন বা অনেক বেশি, বা ক্ষতির সম্মুখীন হয় অনেক বেশি। সো ওইটার পাল্টা আক্রমণের জন্য, পাল্টা জবাব বা প্রতিবাদের জন্য হচ্ছে যে আপনার এই আক্রমণটা করা হয়। এরপরে দেখেন, আজকে আমাদের সাইড অপোজিশন হিসেবে কেন হচ্ছে যে আইওয়াশ করেনি, অর্থাৎ লোক দেখানো এটি কোনো হামলা না, এর
আমরা হচ্ছে 4টি আপনাকে স্পেসিফিক রিজন দেখিয়ে যাব। প্রথম নাম্বার 1 আর্গুমেন্ট সেটা হচ্ছে যে প্রতিবাদ এবং প্রতিরোধ। এখানে আপনি কোনো প্রকার দেখতে পাচ্ছেন যে 1 এপ্রিল যখন হামলাটা করছে ঠিক কিছুদিন পরেই হচ্ছে যে ইরান তাদের হচ্ছে যে সামরিকভাবে একটু সমৃদ্ধ হয়ে অনেক বড় একটা হামলা করেছিল। বাট এখানে ইসরায়েলের তাদের হচ্ছে যে মানে পারমাণবিকভাবে তারা অনেক বেশি শক্তিশালী ছিল বা প্রযুক্তিগত দিক দিয়ে, কিন্তু তারপরেও ইরানের যে মূল লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে যে ওই তাদের ওই মানুষগুলোকে আসলে হচ্ছে যে ওখানে যে মূল ঘাঁটি যা মানে সেনাবাহিনী ওইখানে যে একটা ঘাঁটিতে আক্রমণ করার লক্ষ্য ছিল ওটা কিন্তু তাদের সফল হয়েছে। এই যে প্রতিরোধের জায়গা থেকে এখন দ্বিতীয় যে আর্গুমেন্ট সেটা হচ্ছে ফিলিস্তিনের সাথে আগ থেকে এক ধরনের আপনি বলতেছেন ফিলিস্তিনকে বা মুসলিম বিশ্বকে লোক দেখানোর জন্য, এটা কখনোই না। দেখেন কেন কখনোই না, এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ধারণা। আপনি বলতেছেন আজকে সকালে হচ্ছে যে ওই আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে যে ইরানের প্রেসিডেন্টকে কল দিয়ে এই জাতীয় এগুলো হচ্ছে আসলে এক ধরনের ধারণা বা যেটা হচ্ছে যে আমাদের মিডিয়া থেকে প্রচারিত হচ্ছে। এখন মিডিয়াটা আসলে কারো না কারো কন্ট্রোলের আওতায় আছে। এই জিনিসগুলো আসলে এখানে আজকে ডিবেট আসলে এক্সিস্টেন্সি না। দ্বিতীয় যে ফিলিস্তিনের সাথে হচ্ছে যে ইরানের আগ থেকে এক ধরনের মুসলিম হিসেবে বলেন বা মানবিক হিসেবে বলেন সম্পর্ক ছিল। এখন এই যে সম্পর্কটা তাগিদে হচ্ছে যে তারা যেহেতু হামাসকে আর্থিকভাবে সহযোগিতা করছে বিভিন্নভাবে সামরিকভাবে অস্ত্র দিয়ে, সুতরাং তারা এই সুযোগে ইরানের যে একটা অধিকার ইরানের যে তাদের একটা পক্ষপাতী ওই জিনিসটা এই হামলার মধ্যে আমরা দেখতে পারি। তৃতীয়ত যে আমাদের আর্গুমেন্ট সেটা হচ্ছে যে ইরানের প্রতি মুসলিমদের পুরা মধ্যপ্রাচ্যের যত মুসলিম আছে তখন ইরানের প্রতি মুসলিমদের একটা আস্থা। চতুর্থত ইরানের সাথে হচ্ছে যে আপনার ইসরায়েলের একটা ছায়াযুদ্ধ অনেক আগ থেকেই লেগে আছে, অর্থাৎ তারা একে অপরের সম্পদের উপর হামলা করছিল। এটা হচ্ছে যে দৃশ্যমান, একে অপরের উপর হচ্ছে যে সম্পদের উপর আক্রমণ করছে, এটা কিন্তু দৃশ্যমান না, কিন্তু কেউ স্বীকার করছিল না। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলীয় নেতা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো আমন্ত্রণ জানাচ্ছি সরকার দলের মন্ত্রী। জি, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমাকে কি শোনা যাচ্ছে? জি, লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি শুরু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, টম এন্ড জেরির ঘটনা হয়তো বা আমরা এখানে সবাই জানি, কেউ জানে এরকম লোক পাওয়া খুবই দুষ্কর। মাননীয় স্পিকার, টম এন্ড জেরির ঘটনা দিয়ে আমরা দেখি মাননীয় স্পিকার, সেখানে কি দেখি মাননীয় স্পিকার, যে টম এন্ড জেরি আসলে ইঁদুরটা খুবই ছোট, বিড়ালটা অনেক বড়। ইঁদুরটা আসলে বিড়ালকে অনেকগুলো আহত করে, অনেক বিপদের ট্র্যাপের ভিতর ফেলে, কিন্তু বিড়াল কিন্তু সেই ইঁদুরের ট্র্যাপে পা দেয় না। তো মাঝে মধ্যে এমন বিরক্ত হয়ে জাস্ট তখন ইঁদুরকে কি করে আক্রমণ করে। মাননীয় স্পিকার, এখন আসলে এই ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারি, আসলে এটা একটা ফিলোসফি, আসলে তাদের ভিতরে একটা শত্রুতাপূর্ণ একটা সম্পর্ক বোঝাচ্ছে যে আসলে যে বিড়াল আক্রমণ করে ইঁদুরকে আসলে মেরে ফেলতেছে। এই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা কাকে করতেছে? ঘরের মালিককে। কেন বোঝানোর চেষ্টা করতেছে? যদি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা না করে তাহলে কিন্তু মাননীয় স্পিকার ইরান বিড়ালকে কিন্তু তাহলে যে ঘরের যে মালিক তা কিন্তু তাহলে বের করে দিবে, অর্থাৎ সে সমস্যার মধ্যে পড়বে। মাননীয় স্পিকার, আজকের ডিবেটে আমি এখানে ফিলোসফিটা কেন তুললাম মাননীয় স্পিকার, আসলে আজকে যে আসলে প্রস্তাবটি যে ইসরায়েল ইরানের যে হামলা, এটা আসলে একটা আইওয়াস কেন আমার মন্ত্রী আসলে বলে দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, প্রথমে আমি শুরু করতে চাই, তারা আসলে আমাদের কাছে কয়েকটা প্রশ্ন রেখে গেছেন। মধ্যপ্রাচ্যের যে আসলে প্রেক্ষাপট সেটা অস্বীকার। মাননীয় স্পিকার, তারা বিরোধী দলের নেতা বলেছে মানুষ আমরা কখনো অস্বীকার করি নাই, আমরা বরং একটা স্বাধীন গণতান্ত্রিক স্বাধীন যাতে মানুষের সংসদ মনে করে এবং মধ্যপ্রাচ্যকে অস্বীকার না করে কিন্তু মাননীয় স্পিকার আমরা মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার তিনি আরেকটা প্রশ্ন রেখেছেন আসলে অভ্যন্তরীণ চাপ কিভাবে মোকাবেলা করে, এটা আমি আমার পরবর্তী রিবাল্টের মাধ্যমে আমি আসলে মাননীয় স্পিকার প্রমাণ করে দিয়ে যাবো। মাননীয় স্পিকার, তিনি আরো কয়েকটা কথা বলেছেন যে প্রতিবাদ ও প্রতিরোধ, আসলে এই হামলার মধ্যে প্রতিবাদ ও প্রতিরোধ। মাননীয় স্পিকার, প্রতিবাদ ও প্রতিরোধ কখন করে তোলে মাননীয় স্পিকার? যখন একটা দেশে আসলে মানুষ শক্তিশালী অস্ত্র থাকে, আমি কিন্তু সেই জিনিসটা দিয়ে আসলে আক্রমণ করবো, আক্রমণ করে মাননীয় স্পিকার কিন্তু আমি সেখানে কি করবো, আমার বিপক্ষী দলকে আসলে মাননীয় স্পিকার ধ্বংস করার চেষ্টা করবো। মাননীয় স্পিকার, আসলে এখানে এই জিনিসটা আসলে এখানে খাটে না। মানুষ কেন খাটে না, তিনি আমাদেরকে যে প্রশ্ন রেখে গেছেন মাননীয় স্পিকার যে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা আসলে কিভাবে করে। মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ চাপ বলতে তিনি আসলে আমাদেরকে বোঝেন যে আসলে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক থাকলে তখন অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আসলে আমরা এটা বুঝানি মাননীয় স্পিকার। কেন মাননীয় স্পিকার, আমরা যদি দেখি 2020 সালে জানুয়ারি মাসে ইরাকে ইরানের শীর্ষ জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যা করেছেন এবং গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা করে এবং সে জায়গায় বিপ্লবীদের 7 সদস্য
নিহত হয় মানুষ স্পিকার। এই জিনিসটা করার কারণে মানুষ ইরানের সাধারণ জনগণের ভিতর ইরানের সরকার প্রতি খুব বেড়েছে মানুষ স্পিকার, এবং বিপ্লবীকারের সদস্যদের খুব বেড়েছে মানুষ স্পিকার, এবং যে বিদ্রোহী দল যেগুলো আছে এই বিদ্রোহী দলগুলোর মানুষ খুব বেড়েছে ইরানের সরকার প্রতি। কেন? যে ইরান কোনো হামলা বা প্রতিশোধ নিচ্ছে না মানুষ স্পিকার। সেই জিনিসটা মোকাবেলা করার জন্য মানুষ স্পিকার তিনি লোক দেখানোর জন্য ইরান কি করেছে, হামলা করছে মানুষ স্পিকার। এখন বলুন মানুষ এটা কিভাবে আইওয়াস মানুষ স্পিকার। মানুষ স্পিকার একটা দেশ যখন হামলা করবে, ইসরায়েল যখন হামলা করেছিল এই কাসেম সুলাইমানি কিন্তু করেছে বা দামেস্কে, ইসরায়েল কিন্তু আগে থেকে পূর্বাভাস দিয়ে হামলা করে মানুষ স্পিকার। কিন্তু ইরান কিন্তু আগে থেকে পূর্বাভাস দিয়েছে যে তারা 300-র মতো ড্রোন এবং মিসাইল আক্রমণ করে মানুষ স্পিকার। এই জিনিসটা আগে থেকে বুঝাইছে, মানুষকে আগে থেকে সতর্ক করে দিচ্ছে। দেখে মানুষকে যখন হামলা করছে এবং তারা সে হামলা ব্যবহার করছে কি ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলা ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগে। মানুষ ইরানের হাতে কিন্তু এর সাথে আরো বড় শক্তিধর হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তা ছিল, যা 7 মিনিটে ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সক্ষম। মানুষ এই জিনিসটা কিন্তু ব্যবহার করে না, মানুষ ব্যবহার না করে 5 থেকে 6 ঘন্টা, অর্থাৎ ইসরায়েল যেন একটা প্রস্তুতি নিতে পারে, সেই প্রস্তুতি নিয়ে যেন ইসরায়েল যেন খুব ক্ষয়ক্ষতি না হয়, অর্থাৎ ইরান যে আগে থেকে হুমকি দিচ্ছে যে ইসরায়েলকে ধ্বংস করে দিবে, এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য মানুষ কি করেছে, হামলা করছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার এখানে তিনি আরো কয়েকটা কথা বলেছেন যে পূর্বের সম্পর্কে থেকে আসলে পক্ষপাত হয়ে হামলা করেছে হামাসরে। মানুষ স্পিকার দেখেন, এই যে গত কয়েক মাস ধরে ফিলিস্তিনের ভিতরে হামলা চালাচ্ছে মানুষ স্পিকার, তখন কিন্তু ইরান কিন্তু সরাসরি কোনো আক্রমণ চালানে মানুষ স্পিকার। এই আক্রমণটা কেন চালাইছে? যখন ইরানের দেশের নাগরিকের উপর হামলা চালাইছে এবং ইরানের দেশের ভিতরে যখন বিশাল হামলা চালাইছে, তখনই কিন্তু মানুষ ইরান হামলা করছে। মানুষ ইরানের একটা বৈদেশিক একটা নীতি আছে, সেটা যে ইরানের সাথে সরাসরি কি যুদ্ধ না জলে সে আসলে যুদ্ধ করবে না। তো অতএব এখানে মানুষ স্পিকার এখানে বিরোধী দলীয় নেতার দেওয়া এই যুক্তিটা এখানে খাচ্ছে মানুষ স্পিকার। তিনি বলতেছে ইরানের প্রতি মুসলিমের আস্থা, মানুষ এই আস্থার কারণেই কিন্তু মানুষ আসলে আইওয়াশিং করার জন্য সমগ্র বিশ্ব মুসলিমকে দেখাচ্ছে যে যখন ইরানের উপর বারবার ইসরায়েল হামলা চালাচ্ছে এবং অনেক নাগরিক মারা যাচ্ছে, সেই জায়গা থেকে ইরান এত শক্তিশালী দেশ হওয়ার পরও কিন্তু মানুষ স্পিকার কি করতে পারতেছে না, সেখানে হামলা করতেছে না মানুষ স্পিকার। এই জন্য এই যে পুরো বিশ্ব 57 যে মুসলিম দেশ সবাই কিন্তু ইরানের দিকে তাকিয়ে আছে। আসলে ইরান কি আসলে তাহলে কি দুর্বল হয়ে গেছে? না, এই জিনিসটা যে আসলে দুর্বল হয় না, এই জিনিসটা আসলে বোঝানোর জন্য মানুষ স্পিকার কি করেছেন, ইরান আসলে হামলা করছে মানুষ স্পিকার। এটার মাধ্যমে কি হলো, তাদের যে আসলে যে শিয়া মতবাদ, এই শিয়া মতবাদ, সেই শিয়া মতবাদকে আসলে একটা প্রচার করলো মানুষ স্পিকার। মানুষ এখানে আমার মন্ত্রী আরো একটা আর্গুমেন্ট এখানে দাঁড় করে দিয়ে গেছেন যে আসলে রাজনৈতিকভাবে হারানো মর্যাদাপূর্ণ মানুষ মধ্যপ্রাচ্যে যদি আমরা চিন্তা করি, আসলে মধ্যপ্রাচ্যে সৌদির সাথে বা মধ্যপ্রাচ্য অন্য দেশগুলোর সাথে ইরানের সাথে একটা কি আছে, আসলে একটা রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে মানুষ স্পিকার। সেই দ্বন্দ্বের ভিতরে এখন দেখছি যে একটু ছোট একটা দেশ ইসরায়েল ইরানকে আসলে এভাবে নাস্তানাবুদ করছে, তখন সেই ইরানের কিন্তু একটা বার্ডেন চলে আসে যে আসলে এই রাজনৈতিক অধিকারটা ফিরে আনার জন্য মানুষ স্পিকার। সেই জায়গা থেকে কিন্তু আসলে মানুষ স্পিকার ইরান কি করে এই ইসরায়েলের ভিতরে হামলা করে মানুষ স্পিকার। তো ধন্যবাদ মানুষ স্পিকার, আজকে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হোক। জি, ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতা। আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে। সরকার দলীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতা। বিরোধী দলীয় উপনেতা শুনতে পাচ্ছেন? আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, আপনি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনি শুরু করুন। শুরু করছি 3, 2, 1। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, আজকে সরকার দল এসে প্রথমেই আপনাকে সংসদটা একদম ন্যারো ডাউন করে। তারা সংসদ বলতে বোঝায় যে ইরানের সচেতন নাগরিক, কিন্তু আজকের এই সংসদটা হবে একটা মধ্যপ্রাচ্যের সংসদ, যেটা আমার দলের পিএম এসে ব্যাখ্যা করেছেন। মাননীয় স্পিকার আপনি যদি শুধুমাত্র ইরানের সচেতন নাগরিক হিসেবে এই অ্যাঙ্গেলে চিন্তা করে আজকে ডিবেটটা করতে চান, তাহলে তাহলে কিন্তু আপনি এরকম টম এন্ড জেরির যে গল্প, যে ধারণা, যেই ফিলোসফি, এই ফিলোসফি নিয়ে আজকে ডিবেটটা করবেন। কিন্তু আপনি যদি প্রেক্ষাপটটা বুঝতে চান, তাহলে আপনাকে পিছনের দিকে আসতে হবে। আজকে আমরা সরকার দল থেকে যে 3টা আর্গুমেন্ট দেখি মাননীয় স্পিকার, যে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা, রাজনৈতিক মর্যাদা ফিরে পাওয়া, রাজনৈতিক ক্ষমতা রক্ষা করা, তারা তাদের আর্গুমেন্টগুলোর মাধ্যমে কিন্তু আজকে তাদের ডিবেটে তারা ক্লাস করে। মাননীয় স্পিকার কিভাবে দেখেন, তাদের দলের প্রথম বক্তা যখন বলে যায় যে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা, ওই বিষয়টা অ্যানালাইসিস করে তাদের দলের দ্বিতীয় বক্তা এসে যখন বলে যায় যে আপনার শক্তিশালী অস্ত্র নেই ইরানের এখন, এবং তারা বলে যে ইরান দুর্বল হয় না, এটা প্রমাণ দেওয়ার জন্য ইরান হামলা করে। এখন আপনার দেশে যখন হামলা করছে, ইসরায়েল হামলা করছে, এই হামলা তাহলে তো আপনার দেশের মধ্যে অভ্যন্তরীণ চাপ হইতেছে। অভ্যন্তরীণ এই চাপটা আপনার দেশের জনসাধারণের মনে প্রশ্ন রাখতেছে যে আমার দেশের যে সামরিক বাহিনী আছে, এই সামরিক বাহিনীর কি শক্তি নেই? তারপর মাননীয় স্পিকার, সরকার দল থেকে যে প্রশ্নটা থাকে যে শক্তিশালী অস্ত্র নেই নাকি ইরানের, যার কারণে ইরান আপনার হামলা করার সক্ষমতা রাখে না। কিন্তু মাননীয় স্পিকার, ফায়ার পাওয়ার পরিসংখ্যান এই সোর্স থেকে আমরা দেখতে পাই যে সামরিক সক্ষমতা ইরানের অবস্থান বর্তমানে 14তম আছে মাননীয় স্পিকার। তাই তাদের যে কথাটা থাকে বা যে যুক্তিটা থাকে যে শক্তিশালী অস্ত্র নেই ইরানের, এটা হাউদি খাট না। মাননীয় স্পিকার, তারা বলার চেষ্টা করে যে আপনার রাজনৈতিক মর্যাদা ফিরে পাওয়ার জন্য বা রাজনৈতিক ক্ষমতা রক্ষার
এবং তারা বলে যে পুতিন ফোন দিয়ে বাহবা দিচ্ছে, এই সকল বিষয়গুলো কিন্তু মানুষ স্পিকার আপনার ওরা যথেষ্ট আপনার ধারণার উপর বা কল্পনার উপর বলে, এবং তারা বলে যায় যে নিজেদেরকে রক্ষা করতে চান এইসব নিছক আইওয়াস। এখন মানুষ স্পিকার আপনার আমরা ফায়ার পর পরিসংখ্যানের রিপোর্ট থেকে দেখতে পাই যে 14তম অবস্থানে সামরিক সক্ষমতা আছে আপনার ইরান। এখন এই সক্ষমতা নিয়ে একটা দেশ যখন অন্য একটা দেশের এই যেই হামলাকে মোকাবেলা করতে তারা আপনার জানান দিচ্ছে যে হ্যাঁ আমার দেশে এই সক্ষমতা আছে, আমি আমার দেশকে রক্ষা করতে জানবো, এই রক্ষা করার এই জানান দেওয়াটা কিভাবে নিছক আইওয়াস হতে পারে? আমরা বিশ্বাস করি যে এটা কোনো নিছক আইওয়াস না, বরং এটা আপনার জানান দেওয়া, শক্তিশালী একটা প্রক্রিয়া জানান দেওয়া যে হ্যাঁ আমার দেশও লড়াই করতে জানে, বা আমার দেশে আপনার এই ইসরায়েলের যেই হামলা আছে হামলার প্রতিবাদ করতে জানে। মানুষ স্পিকার, আমরা আপনাকে দেখাচ্ছি যে আজকের সংসদ হচ্ছে কি মধ্যপ্রাচ্যের সংসদ। এখন এই মধ্যপ্রাচ্যের সংসদে যদি আজকে আমরা ডিবেটটা করতে চাই, তাহলে আপনাকে কিছু প্রেক্ষাপট দেখতে হয়, কিছু প্রেক্ষাপট দেখতে হয়। মানুষ তারা আজকে বলে যে ইরান আপনার আচ্ছা, আমি মেবি শুনতে পাচ্ছি না, বাকি কারো কি সমস্যা হচ্ছে? হ্যালো, আমাকে ক্লিয়ারলি শোনা না, যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি না, টাইমটা একটু পজ কর। আমরা আচ্ছা, শুনতে পাচ্ছি না। আর যে এখন শোনা যাচ্ছে, ইউষা শুরু করো। হ্যাঁ, কোন পর্যন্ত শোনা যাচ্ছে একটু বলা যাবে? প্রেক্ষাপট নিয়ে আহ, বিশ্লেষণ করছিলেন আপনি। প্রেক্ষাপট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি শুরু করছি। আচ্ছা দেখেন মানুষ স্পিকার, আজকে টাইমটা দেখেন। আমরা যখন মধ্যপ্রাচ্যের সংসদ হিসেবে বিতর্কটা করতে যাবো, তখন আমাদের কিছু প্রেক্ষাপট দেখতে হবে। প্রেক্ষাপট গুলো কি দেখেন মানুষ স্পিকার, আজকে যখন ইসরায়েল আপনার ফিলিস্তিনে হামলা করে, ফিলিস্তিনে যেই টাইমটা কেউ স্টপ করে দিয়েন, শুনতে পাচ্ছি হ্যালো না হ্যালো আমরা হ্যালো কেউ। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমরা কি দেখতে পাই যে হামাসকে যেই আহ, যে পারমাণবিক যে সহায়তা আছে বা যেই আর্থিক যে সহায়তা আছে, আর্থিক সহায়তার মাধ্যমে কিন্তু তারা আপনার হেল্প করে, যে ইরান হেল্প করতে। আজকে যে সরকার দল বলতেছে যে ইরানের যে হামলাটা, এই হামলাটা একটা আইওয়াস, এটা কোনো নিছক আইওয়াস না মানুষ স্পিকার। আমরা যে পূর্ব যেই যুদ্ধগুলো দেখি বা যে ছায়াযুদ্ধগুলো দেখি, এই ছায়াযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে ইরান আপনার যথেষ্ট ইসরায়েলের যে দখলদারিত্ব, ইসরায়েলের যেই হামলা এবং সাম্প্রতিক যেই ফিলিস্তিনের আবার শোনা যাচ্ছে না। হ্যালো, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়, বলো। ইউষা শুনতেছো? আচ্ছা, ও লিফট নিয়ে নিছে, আমরা 1 মিনিট একটু ওর জন্য ওয়েট করি, ও এক্ষুনি জয়েন করে ফেলবে। আচ্ছা, একটু এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, শুরু করো। আচ্ছা, সরি আমার একটু নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আমি শুরু করছি। এখন মানুষ স্পিকার, আজকে সরকার দল যখন আপনাকে দেখায় যে এই হামলাটা একটা নিছক আইওয়াস হামলা, তারপর ইসরায়েল সম্প্রতি কেন এই হামলা করতেছে, মানুষ স্পিকার আমরা সম্প্রতি দেখতে পাই যে কি যে শনিবার রাতে ইসরায়েলের যেই ইসরায়েলের যে রেজা জাহেদি আছে, এই রেজা জাহেদির নেতৃত্বাধীন বা এর তত্ত্বাবধানে কিন্তু হামাসকে আপনার যে আর্থিক সহায়তা প্রদান করতেছে ইরান, এই রেজা জাহেদিকে সিরিয়ায় একটি হামলার মাধ্যমে আপনার ইসরায়েল মেরে ফেলে, বা এবং ওখানে আরো 13 জন সৈন্য যারা আছে তারা মারা যায়, যারা প্রধান সারির সৈন্য। এখন এই হামলাটার জের ধরেই কিন্তু ইসরায়েল আপনার আপনার পাল্টা আক্রমণটা করেছে। কারণ এই পাল্টা আক্রমণটা যদি না করে, তাহলে আজকে সরকার দল যে আপনার দেখায় যে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করতে হবে, অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করার জন্যই কিন্তু আজকের এই হামলাটা করতেছে। আজকের এই হামলা যদি না করে, আপনার ওয়ার্ল্ডে কিন্তু অভ্যন্তরীণ চাপটা হইতেছে। কারণ কি, একটা প্রথম সারির যখন একজন ব্রিগেডিয়ারকে মেরে ফেলে আপনার ইসরায়েলি হামলা, এই ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়া যখন ওই দেশ দিতে পারে না, তখন দেশের জনসাধারণের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে আমার দেশের সামরিক শক্তির একটা প্রশ্ন থাকবে, একটা সন্দেহ থাকবে। এই সামরিক শক্তির প্রশ্নের সন্দেহের জবাব কিন্তু এই হামলার মাধ্যমে দেওয়া যায়। মানুষ স্পিকার, আজকে সরকার দল আপনাকে যে সকল অ্যানালজি বা যে সকল থিওরি দেখা, এগুলো সম্পূর্ণ নিছক কাল্পনিক। টম এন্ড জেরির যে গল্প শোনায়, তারা আপনাকে কিছু ধারণার মাধ্যমে আজকে ডিবেটটা কন্টিনিউ করতে চায়। মানুষ স্পিকার, আমরা
দেখাতে জি আমরা শেষ আমরা কি করুন, দেখতে শেষ পাই করুন, যে জি শেষ আপনার করুন। আচ্ছা ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমরা বিশ্বাস করি যে এই সংসদ মনে করে যে সম্প্রতি ইরানের হামলা একটি আইওয়াস না। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, জি ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা। আমন্ত্রণ জানাচ্ছি সরকার দলীয় সর্বশেষ বক্তা, সরকার দলীয় সাংসদ, সরকার দলীয় সংসদ, শুনতে পাচ্ছেন? কি শোনা যাচ্ছে? জি লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনি শুরু করুন। ওকে, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন বিরোধী দল থেকে তাদের বিরোধী দলের নেতা এসে প্রথমে বলে যায় যে অভ্যন্তরীণ চাপের জন্য ইসরায়েল কেন ইরান কেন ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে না, এখানটাতে মাননীয় স্পিকার ইসরায়েল এবং ইরানের মধ্যেকার যে পূর্ববর্তী যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট দাঁড় করানো দরকার। মাননীয় স্পিকার ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় রাষ্ট্র কিন্তু ইরান, এবং সেটা দেওয়া হয় 1950 সালে। এরপর 1979 সালে যখন সরকার পতন হয়, তারপর থেকে ইরানের সাথে ক্রমান্বয়ে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে থাকে। মাননীয় স্পিকার, এর পেছনে যে কারণটা ছিল, তৎকালীন সরকারের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক থাকলেও ইরানের জনগণ মনে মনে ছিল ফিলিস্তিনির পক্ষে, এবং তারা আসলে ফিলিস্তিনকে পছন্দ করতো, ইসরায়েলকে নয়। মাননীয় স্পিকার, এই জায়গা থেকে আমরা যখন তাদের দেশে এখন একটা গণতন্ত্রকামী আন্দোলন, যেটা আসলে গ্রিন মুভমেন্ট নামে পরিচিত, সেটি চলছে, তখন সেই কারণে যখন তাদের সরকারটা টালমাটাল একটা অবস্থায় আছে, সেই টালমাটাল অভ্যন্তরীণ চাপটাকে ঠেকানোর জন্য তখন ইরান সরকার কি করলো মাননীয় স্পিকার, ইরান সরকার তাদের যে গতদিন যে কনসুলেটের হামলা, সেই কনসুলেটের হামলাটাকে একটা কারণ হিসেবে ধরে মাননীয় স্পিকার ইসরায়েলে তখন তাদের আক্রমণটা চালায়। এই ইসরায়েলের আক্রমণ চালানোর মাধ্যমে তারা কি দেখাচ্ছে, যে জনগণের আসলে তাদের উপরে আস্থা ছিল না, যে জনগণ আসলে ফিলিস্তিনের উপরে আস্থাশীল এবং ইসরায়েল বিদ্বেষী, তাদেরকে দেখাচ্ছে আপনারা যাতে বিদ্বেষী, আমরাও তাতে বিদ্বেষী, এবং আমরা সেখানে হামলা চালিয়েছি। এটা একটা আইওয়াশ তাদের অভ্যন্তরীণ চাপ ঠেকানোর জন্য। মাননীয় স্পিকার, কেন আইওয়াশ সেটা কিন্তু আমার পূর্ববর্তী দুই বক্তা বলে গেছে। মাননীয় স্পিকার, তাদের কাছে সুপারসনিক মিসাইল থাকা সত্ত্বেও তারা সেটার ব্যবহার করেনি। মাননীয় স্পিকার, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আয়রন ডম, দি অ্যারো, ডেভিড স্লিপ, এই যে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, এগুলো কিন্তু পৃথিবীর অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। এটা জানা সত্ত্বেও ইরান কেন তাদের হাইপারসনিক মিসাইল গুলো ইউজ করলো না, বরঞ্চ তারা যে রকেট লঞ্চার গুলো বা যে ড্রোন গুলো ব্যবহার করেছে, সেই ড্রোন গুলো প্রত্যেকটাই ল্যাটারাল ট্রাজেক্টরিতে চলা ড্রোন ছিল। অর্থাৎ ল্যাটারাল ট্রাজেক্টরিতে চলা ড্রোন গুলো সাধারণত তাদের আঘাত আনার স্থানে পৌঁছাতে অনেক সময় নেয়, যেটা আসলে ইসরায়েল খুব স্বাচ্ছন্দ্য খুব ভালোভাবেই আসলে রুখে দিতে পারবে, এটা বোঝা যায়। মাননীয় স্পিকার, এখানটাতে তারা যখন চ্যালেঞ্জ করে যায় যে আসলে আজকের সংসদটি মাননীয় স্পিকার তাদের ওয়ার্ল্ড থেকে একটি মধ্যপ্রাচ্যের সংসদ হওয়ার দরকার ছিল। মাননীয় স্পিকার, তারা সেখানে আসলে পর্যাপ্ত প্রেক্ষাপট এবং মেকানিজম দেখাতে পারে না যে কেন আসলে তাদের এটা মুসলিম কান্ট্রি বা মিডল ইস্টের সংসদ হওয়া দরকার ছিল। মাননীয় স্পিকার, এখন তারা বলে গেল যে আমরা আসলে ইরানের গণতন্ত্রকামী জনগণের সংসদ বলে বিষয়টাকে কনজেস্টেড করে ফেলেছি, কিন্তু আসলে আমরা এটাকে কনজেস্টেড করিনি, এবং আমরা আমাদের সাথে একটা হিউজ লিঙ্ক আপ করছি, সেটা সমগ্র বিশ্বেরই। মাননীয় স্পিকার, বিশ্ব রাজনীতি থেকে কিভাবে মাননীয় স্পিকার গণতন্ত্রকামিতাকে আমরা আসলে লিঙ্ক আপ করছি, সেটা হলো মাননীয় স্পিকার, যখন আমি বা একটা কতিপয় জনগোষ্ঠী একটি রাষ্ট্রে, তারা যখন আমার ওয়ার্ল্ডে তারা গণতন্ত্রকামী, তারা তাদের রাষ্ট্রকে গণতন্ত্রকামী হিসেবে রাখতে চায়, তো অবশ্যই তারা তাদের বন্ধু রাষ্ট্র এবং তাদের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে যারা তাদের অ্যালাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। মাননীয় স্পিকার, এইখানটাতে কি হয় মাননীয় স্পিকার, ইরান যখন এই আক্রমণটা করছে, তখন জনগণের উপর যখন এই আস্থাটা তারা দিতে পারে যে না, আসলে আমরা আপনাদেরকে সেই সক্ষমতা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা দিতে পারি যেটা আসলে আপনারা চান। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার তারা তাদেরকে আইওয়াশ করতে পারে। মাননীয় স্পিকার, বিরোধী দলের যেই আসলে আর্গুমেন্ট গুলো ছিল, এক, প্রতিবাদ ও প্রতিরোধ; দুই, ফিলিস্তিনের সাথে সম্পর্ক ভালো রাখা; ইরান সহ যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে তাদের আস্থা নির্ভর করা; এবং ইরান ইসরায়েলের আগেকার যেই ছায়াযুদ্ধ, সেগুলো। মাননীয় স্পিকার, এক এক করে আসি। মাননীয় স্পিকার, প্রতিবাদ ও প্রতিরোধ যদি এখানটাতে বলতে হয় মাননীয় স্পিকার, আমি প্রতিবাদ ও প্রতিরোধকে বলবো যে মাননীয় স্পিকার, এটা অবশ্যই একটি আইওয়াশই ছিল। কেন আইওয়াশ ছিল সেটা আমি আমার বক্তব্যে আগেই বলে গেছি। তারা তাদের সুপারসনিক মিসাইল গুলো ব্যবহার করেনি, বা তারা তাদের পর্যাপ্ত সক্ষমতা সেখানে ব্যবহার করেনি। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত মাননীয় স্পিকার, ফিলিস্তিনের সাথে সম্পর্ক ভালো রাখা, এই ক্ষেত্রে মাননীয় স্পিকার, এটা আলটিমেটলি কি বলছে মাননীয় স্পিকার, এটা আলটিমেটলি ফিলিস্তিনের সাথে সম্পর্ক কখন আমরা ভালো রাখতে যাচ্ছি, আমরা আমাদের দেশের জনগণ যেখানে ফিলিস্তিনের উপর আস্থাশীল, এবং যেখানে আসলে আমাদের
আমাদের জনগণ আসলে আমাদের সরকারের উপর আস্থাশীল নয়, সেখানে সেই আস্থাটা ফিরিয়ে আনতে যেয়ে আমরা কি করছি মাননীয় স্পিকার, আমরা ইরানে আক্রমণ করছি। তো মাননীয় স্পিকার এইখানটাতে দাঁড়িয়ে ফিলিস্তিনের সাথে আস্থা আনার সম্পর্কটা অবশ্যই একটি মাননীয় স্পিকার আইওয়াসি মাননীয় স্পিকার। তো তাদের ওয়ার্ল্ড এটা টেকে না, বরঞ্চ ফিলিস্তিনের সাথে সম্পর্ক ভালো রাখার যে প্রবণতা বা যেই আকাঙ্ক্ষাটা, এটা আসলে আমাদের ওয়ার্ল্ডে টিকে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধের কথা বললো এবং ইরান সহ অন্য মুসলিম ওয়ার্ল্ডের আস্থার কথা বললো। যদি এটা মাননীয় স্পিকার তারা যদি ইরান এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রের আস্থার কথা, তো সেই ক্ষেত্রে বলতে হয় যেদিন আক্রমণটা হয়েছিল মাননীয় স্পিকার, সেদিন মাননীয় স্পিকার 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি, সেদিন মাননীয় স্পিকার ইরানের সাথে যে রাষ্ট্রগুলো সেগুলো ঠেকিয়েছিল সেগুলো হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স এবং জর্ডান। জর্ডান একটি মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার ইরানের হামলাকে প্রতিরোধ করে তাদের বর্ডার এরিয়া থেকে মাননীয় স্পিকার। এটি তাদের ওয়ার্ল্ডে টেকে না মাননীয় স্পিকার, যে মুসলিম ওয়ার্ল্ডের সাথে আস্থাশীলতা, বরঞ্চ আমরা যেটা দেখি যে মাননীয় স্পিকার অভ্যন্তরীণ চাপ ঠেকানো এবং রাজনৈতিক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য। বৈদেশিক সফরের মাধ্যমে এবং জনগণের নিরাপত্তার জন্য তাদের পর্যাপ্ত সক্ষমতা আছে এটা জনগণকে বোঝানোর জন্য একটি আইওয়াস করা। তাই মাননীয় স্পিকার আজকে এই মোশনটি যেন সংসদে গৃহীত হয় সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সরকার দলীয় সংসদ সদস্য। আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় সংসদ সদস্য। আমাকে কি লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। আই স্টার্ট মাই স্পিচ 3, 2, 1। মানে স্পিকার দেখেন, তাদের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার কিছু মানে কথায় আসি। তাদের ডিপিএম এসে বলা গেল যে টম অ্যান্ড জেরির কথা। টম অ্যান্ড জেরি এটা হচ্ছে একটা কার্টুন থেকে তিনি বলছে, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল বা কাল্পনিক ব্যাপার স্যাপার। আর ফিলোসফির কথা যখন তিনি বলে, তাহলে ওনার জ্ঞাতার্থে জেনে রাখি যে প্রত্যেকটা মানুষের 10টা যদি মানুষ থাকে, তার 10টা মানুষের ফিলোসফি কিন্তু 10 রকমের থাকে। তো এখানে টম অ্যান্ড জেরি ইঁদুর আর হচ্ছে বিড়ালের ঘটনা দিয়ে উনি বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল আর হচ্ছে ইরানের যুদ্ধকে আসলে কোনোভাবেই মানে এক করতে পারে না। প্রথমত দেখেন, বর্তমানে যে ইরান যে ইসরায়েলকে আক্রমণ করেছে, তাদের প্রত্যেকটা সময়ই কথাটা এরকম ছিল যে ইরান তার নিজের দেশের জনগণের কাছে নিজেকে প্রুভ করার জন্য ইসরায়েলকে আক্রমণ করছে। মানে স্পিকার দেখেন, যদি সেটাই হতো তাহলে কিন্তু ইরান কিন্তু গততে বা অতীতে অনেক ধরনের মানে ফিলিস্তিনকে অনেকভাবে কিন্তু হেল্প করে গেছে। যদি সেটাই প্রুভ করার হইতো তাহলে কিন্তু আর মানে আগে থেকে তারা হচ্ছে প্যালেস্টাইনকে বিভিন্ন অস্ত্র বা এইসব জিনিস দিয়ে সাহায্য করতো না। এবং তাদের আরেকটা কথা ছিল যে যেহেতু হচ্ছে ইরানের কাছে অনেক হাই পাওয়ারিং হচ্ছে বোমা ছিল বা রকেট গুলো ছিল, সেগুলো কেন না করে এগুলো কেন দিছে? আচ্ছা, আপনাদের কথা মতো যদি এই হয়, এবং যুদ্ধের আগে কেন তারা বার্তা পাঠাইছে? ইরান কেন যে বলছে যে যুদ্ধ এখন থেকে এই সময়ের মধ্যে হবে, আগাম কেন বার্তা পাঠাচ্ছে? দেখেন স্পিকার, ওনাদের জানাতে আবারও জানেন কি যে ইরানের রাষ্ট্রপ্রধান এটাও বলে দিয়েছেন যে তিনি সমগ্র মুসলিম রাষ্ট্রকে নিয়ে হচ্ছে প্যালেস্টাইনকে স্বাধীনতা অর্জন করাবে এবং সেটা পুরো মুসলিম বিশ্ব উদযাপন করবে এবং একই সাথে ইসরায়েলকে ধ্বংস করবে। তাদের যদি এই যুদ্ধটা যদি শুধুমাত্র আইওসের জন্য হতো, তাহলে তিনি এত বড় একটা রাষ্ট্র এত বড় ঘোষণা দিতে পারবো না, যেখানে ইসরায়েল একটা শক্তিশালী রাষ্ট্র এবং তার কিন্তু পরম বন্ধু রাষ্ট্র হচ্ছে আমেরিকা, যেটা প্রচুর পরিমাণে শক্তিশালী। যদি প্যালেস্টাইনের পক্ষ নিয়ে যদি ইরান দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু ইসরায়েলকে আক্রমণের ক্ষেত্রে আমেরিকাও কিন্তু ইসরায়েলের পাশে এসে ইরানকে আক্রমণ করতে পারে। এই যে নিজের দেশের আক্রমণের ঝুঁকি নিয়েও তিনি কিন্তু ইসরায়েলকে আক্রমণ করেছে এবং তারা বারবার বলছে এটা কেন কম কেন এত কম কেন করেছে। তার মানে এটা হচ্ছে আইওয়াস। দেখেন মানে স্পিকার, এখন তারা কম করেছে এবং কমটা করে যখন তার দেশের ইরানের রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা করে যে প্যালেস্টাইনকে স্বাধীনতা অর্জন করাবে, একই সাথে ইসরায়েলকে ধ্বংস করবে, এটা একটা বিগ অ্যানাউন্সমেন্ট। তো এখান থেকে দেখেন, আপনি জাস্ট একটু চিন্তা করেন, এরপরে তার অভ্যন্তরীণ যে ধরনের কূটকৌশল গুলো আছে এবং যে জিনিসগুলো পরিকল্পনার মধ্যে আছে, এটা কিন্তু তার পরবর্তী ধাপে আছে। আপাতত যুদ্ধ হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা মানুষকে আয়সের জন্য। আপনারা যেটাকে আয়স বলছেন, আমরা সেটাকে আয়স বলছি না। কেন বলছি না? দেখেন, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র অপর একটা মুসলিমের ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে এবং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র ভাই ভাই, সেই ক্ষেত্রে দেখেন, আপনি যদি
আমরা যে আজকে যে ইরান যে ইসরায়েলকে হামলা করেছে প্রত্যেক বিশ্ব সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যেকটা বিশ্ব কিন্তু দেখেছে এবং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র সেখান থেকে অনুপ্রাণিত হচ্ছে। আপনাদের কাছে যেটা আইওয়াস মনে হচ্ছে, আমাদের কাছে সেটা আমরা অনুপ্রাণিত হচ্ছি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র। এবং একই সাথে ইরান যেহেতু ওদেরকে দমন করা বা ওদের উপর আক্রমণ করার সুযোগ পেয়েছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র কিন্তু সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এবং ইন্সপায়ার হয়ে তারা নিজেরাও কিন্তু কি করবে, আস্তে আস্তে ইসরায়েলকে আক্রমণ করার সুযোগ পাবে। তখন কিন্তু ইসরায়েল আর প্যালেস্টাইনকে বা একটা মুসলিম রাষ্ট্রকে এভাবে ধ্বংস করতে পারবে না বা এভাবে হত্যা করতে পারবে না। আপনি যদি প্যালেস্টাইন মানুষের দিকে তাকান তাহলে বুঝবেন যে কতটা নির্মম অত্যাচার কিন্তু এই ইসরায়েল তাদের উপর করেছে। তো একজন মুসলিম কান্ট্রি হিসেবে আপনার কি দায়িত্ব না? সেখানে যেহেতু ইরান হচ্ছে বর্তমানে কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী কান্ট্রি আছে, তো এইখান থেকে যদি ইসরায়েলকে কিন্তু আক্রমণ করে এবং তার পাল্টা যে জবাব দিচ্ছে, যে প্রতিরোধ করতে পারছে, যে এখান থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছে, এটা কিন্তু আমাদের আইওসের জন্য আসলে তারা করতেছে না। যদি আইওসের জন্য করতো সেটাও কিন্তু অন্য কোনো মাধ্যমে করতে পারতো, এবং আইওসের জন্য করতেছে না বিধায় কিন্তু আজকে এই যে প্যালেস্টাইন, আমরা একসময় দেখতে পেয়েছি প্যালেস্টাইন কিন্তু খুব সুন্দরভাবে তাদের আগের যে অবস্থা ছিল সেখানে ফিরে এসেছে। তারপরে তো তারা কিন্তু জর্ডানের কথা বলে গেছেন, তারা বলে গেছেন অভ্যন্তরীণ চাপ হারানো, মর্যাদা ফিরে পাওয়া এবং রাজনৈতিক হারানো। আসলে ইরান এমনিতেও যথেষ্ট শক্তিশালী আছে, তার রাজনৈতিক জিনিস হারানোর কোনো ব্যাপার স্যাপার নাই এবং হারানো মর্যাদা ফিরে পাওয়ার তার কোনো ব্যাপার নেই, সে কোনো মর্যাদায় হারায়নি আর ফিরে পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে এখানে আপনি দেখেন যে তিনি একটা সিয়ার কথা বলে গেছে। হ্যাঁ, ইরানের একটা সিয়া, এটা আমরা জানি, এবং তিনি বলে গেছে যে সিয়াটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে, এটার মাধ্যমে পুরো বিশ্বকে দেখায়। দেখেন মানে স্পিকার, তারা কিন্তু ইরান কিন্তু শুধুমাত্র এটা না, এর আগেও অনেকবার কিন্তু হচ্ছে অনেক মুসলিম কান্ট্রিকে সাহায্য করে গেছে এবং অনেক ভালো ভালো, যেমন হচ্ছে আপনি যদি কিছুদিন আগে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কথা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ও কিন্তু ইরান কিন্তু হচ্ছে রাশিয়ার পক্ষে ছিল, যেখানে আমেরিকা ছিল ইউক্রেনের পক্ষে। অর্থাৎ আমি 15 সেকেন্ডে শেষ করছি। তো এখান থেকে আমরা বলতে পারি যে বর্তমানে ইরান ইসরায়েলকে যে আক্রমণ করছে এটা একদমই আইওস না, এটা আমাদের একটা জন্য ইন্সপিরেশন এবং ভবিষ্যতে ভালো কিছু হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত না হয়। ধন্যবাদ সবাইকে। বিরোধী দলীয় সংসদ সদস্য, তো আমরা এর মধ্যে থেকে শুরু শেষ করলাম গঠনমূলক পর্ব বিতর্কের। তো আমরা এখন চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। তো যুক্তি খণ্ডন পর্বে হচ্ছে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দল। বিরোধী দল থেকে শোনা যাচ্ছে না আপনাদের? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। অসংখ্য ধন্যবাদ, আবারও শুরু করছি। ধন্যবাদ মানুষকে। দেখেন, আজকে যখন সরকার দল প্রথম থেকেই বলে যায় যে ইরানের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি পছন্দ করে, তাদের কোনো হতাহত পছন্দ করে না, কিন্তু তাদের দলই তৃতীয় বক্তা আবার এসে বলে দেয় যে মাননীয় স্পিকার যে ইরান কেন তাহলে এই শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করে না বা শক্তিশালী অস্ত্র কেন তাদের কাছে নেই, এমন কথা উঠে আসে। এবং তাদের থেকে উঠে আসে যে মাননীয় স্পিকার ইসরায়েল সুপারসনিক পাওয়ার ব্যবহার করতে পারতো। কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি দেখি যে ফায়ার পাওয়ার পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী যদি দেখি যে সামরিক সক্ষমতা কিন্তু ইরানের অবস্থান রয়েছে 14তম এবং আপনার ইসরায়েলের অবস্থান রয়েছে 17তম। তো মাননীয় স্পিকার লক্ষ্য করি আমরা যদি দেখি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, এটা কোনো যুদ্ধ না। ইরান যে হামলাটা করেছে এটা কোনো যুদ্ধ না, এটা একটা যুদ্ধের বার্তা দিয়েছে। যেহেতু ইসরায়েল আপনার বর্তমানে যে সকল অপকর্ম বা যে সকল কাজগুলো করছে, এই সকল কাজের এবং ইরানের যেই প্রথম সারির যে নেতাকে মেরে ফেলছে, এই মেরে ফেলার বিরুদ্ধে এবং নিজ দেশের মধ্যে যে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করার জন্য, জনমনের ভীতি দূর করার জন্য, নিজের সামরিক যে শক্তি এটা জানান দেওয়ার জন্য যে হামলাটা করেছে, এই হামলা যদি পরবর্তীতে যুদ্ধের রূপ নেয় তাহলে আমরা বিশ্বাস করি যে ইরানের যেই সুপারসনিক পাওয়ার রয়েছে, যেহেতু 14তম রয়েছে সামরিক সক্ষমতা, ইরান আপনার ইসরায়েলের সাথে যুদ্ধ করতে সক্ষম। মাননীয় স্পিকার আজকে তারা বলে যে আমরা মিডল ইস্টের সংসদের রিজন দেখাতে পারি না। আমরা প্রথম থেকেই দেখিয়েছি যে কেন আমরা মিডল ইস্টের সংসদ বলেছি। বর্তমানে যেহেতু আপনার ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, সিরিয়া হামলা চালিয়ে ইরানের প্রথম সারি নেতাকে মেরে ফেলছে, তারপরে আপনার যে ফিলিস্তিনের যে সকল অপকর্ম বা অপরাধগুলো করছে, এই কারণে আমরা মিডল ইস্টের সংসদ দেখেছি এবং এই মিডল ইস্টের সংসদে আমরা বিতর্কটা করেছি। মাননীয় স্পিকার আজকে তারা বলে যায় যে কম হামলা করছে ইরান। মাননীয় স্পিকার আমরা দেখতে পাই যে আপনার যে 360টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, এই 360টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের যে আর্থিক ক্ষতি হয়েছে, ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে
999 মার্কিন ডলার। এই 999 মার্কিন ডলার কি আপনার মানে কোনো ক্ষতির মধ্যে পড়ে না, বা ইরান যে হামলাটা করছে এই ইরান হামলার মধ্যে ইরানের হামলার কোনো ইসরায়েলের কোনো ক্ষতির মধ্যে পড়ে না। মাননীয় স্পিকার, সরকার দল থেকে যেই পয়েন্টগুলো উঠে আসে, যে অভ্যন্তরীণ চাপ মোকাবেলা, রাজনৈতিক মর্যাদা ফিরে পাওয়া, রাজনৈতিক ক্ষমতা রক্ষা করা, মোটামুটি সবগুলো আর পয়েন্টগুলো বা সবগুলো আর্গুমেন্ট কি ভাঙা যায়। তাই আমরা বিশ্বাস করি যে মাননীয় স্পিকার, যে ইরানের যে হামলা এটা কোনো মতেই আইওয়াস নয়, বরং নিজেদের সক্ষমতা জানান দাও, এবং মিডল ইস্টের যেই প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটাকে তুলে ধরা, এবং আপনার মুসলিম বিশ্বের মধ্যে যে ইরান একটি শক্তিশালী সামরিক তালিকায় আছে, এই শক্তিশালী তাদের এই শক্তিটা প্রকাশ করার জন্য এই যুদ্ধের বা এই বার্তাটা আমরা বিশেষ করে মাননীয় স্পিকার, ইরানের এটা কোনো আইওয়াস না। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিরোধী দল থেকে যুক্তি খণ্ডনের জন্য তো আমন্ত্রণ জানাচ্ছি সরকার দল থেকে সর্বশেষ, মানে বিতর্কের সর্বশেষ বক্তা সরকার দল থেকে যুক্তি খণ্ডনের জন্য। মাননীয় স্পিকার, আমাকে শোনা যাচ্ছে? জি, লাউড এন্ড ক্লিয়ার আপনাকে শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। স্টার্টিং মাই স্পিচ 3 2 1। মাননীয় স্পিকার, দেখেন অপোজিশন থেকে সে যখন বলে যে আপনি হচ্ছে 999 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কে বলছে? এই ক্ষতিটা তো ইরান নিজ থেকে বলতেছে। ইসরায়েল কিংবা হচ্ছে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোন সোর্স থেকে এই পর্যন্ত ক্ষতির কথাটা বলা হয়নি। কারণ ইরান বুঝাচ্ছে, যে ইরানের সরকার বুঝাচ্ছে যে আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। এই যে মানুষকে বুঝানোর জায়গাটা, এটা হচ্ছে ইরানের সরকার, ইরানের যে সরকারের জায়গা, ওটা বুঝাইতেছে যে আমরা এত ক্ষতি করছি। অথচ এতক্ষণ পর্যন্ত ইরান এই ক্ষতিটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো সাইট থেকে, ইসরায়েল থেকে কিংবা হচ্ছে কোনো রয়টার্স থেকে কোনো এই খবরটা আসে। মাই স্পিকার দেখেন, তারপর মাই স্পিকার ওনারা বললেন যে আপনি যদি এই যে ওনারা এসে বললেন যে ইউএস এর উপর হামলা করার কথা, ইউএস আপনার সাথে হামলা করবে, মানে আপনি যদি ইসরায়েলে হামলা করেন অটোমেটিক্যালি ইউএস আপনার উপর হামলা করবে। কেন হামলা করবে মাই স্পিকার? আপনি তো অলরেডি জানাই দিছেন। আপনি যে তাদেরকে বুঝাইতেছেন, যে সাধারণ মানুষকে বুঝাইতেছেন, যে অভ্যন্তরীণ চাপগুলো মোকাবেলা করার মানুষকে বুঝাইতেছেন আমরা হচ্ছে ফিলিস্তিনের সাথে ইসরায়েলে হামলা করতেছি, আমাদের উপর হামলা হয়েছে সিরিয়াতে, আমরা হামলা করতেছি। কিন্তু আপনি দেখাই দিয়েছেন অলরেডি, ওদেরকে জানাই দিয়েছেন যে আমরা তো পূর্বে থেকে জানাই দিছি, যে আপনাকে যখন ইউএসএ বা কিংবা ইউএনএসসি বলে যে আপনারা জানাইছেন কিনা যে হামলা করতেছেন, অলরেডি জানাই দিয়েছেন আপনি 300 ড্রোন দিবেন, এই এতগুলো হামলা করবেন। তো এটা তো বুঝা যায়, পূর্ব কল্পিত বুঝানো যে এটাতে কোনো ক্ষয়ক্ষতি। এবং এখানে ইসরায়েলের ক্ষতিটা কতটুকু হয়েছে, আপনি যেমন প্রতিরোধ এবং প্রতিশোধের কথা বলেন, সেই জায়গা থেকে এসে ইসরায়েলের ক্ষতির কথাটুকু এখন পর্যন্ত আসলে অপোজিশন বেঞ্চ ক্লিয়ার করতে পারে না মানুষ থেকে। তারপর দেখেন প্যালেস্তাইনের প্রতি যদি আপনার এতই মানবিকতা বোধ থাকে, এতই হচ্ছে আপনার সহায়তা থাকে, কিন্তু আপনি যদি ফিলিস্তিনের প্রতি এত মানবিকতা বোধ থাকেন, আপনি এতদিন কেন হচ্ছে ইসরায়েলের পক্ষে নেন নাই? এবং ওই জায়গা থেকে দেখেন ইরান কি করলো, ওদের একটা ছুতা হাতে নিল, যে তাদেরকে সিরিয়াতে হামলা করলো, এবং ওই ছুতাটা হাতে নিয়ে কি করলো, তাদের যে শিয়াবাদের কারণে যে মুসলমান রাষ্ট্রের প্রতি যে তাদের একটা দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বটাকে সরানোর জন্য, যে মুসলমান রাষ্ট্র তাদেরকে দেখতে পারেন, ওই দ্বন্দ্বটাকে ডিমিনিশ করার জন্য ওই জায়গা থেকে এসে কি করলো, সরকার এসে হামলা করলো, আর এখানে এসে মুসলমান রাষ্ট্রগুলো তাদেরকে বাহবা দিচ্ছে, বাহবা আমরা হচ্ছে ইরান হচ্ছে একটা ভালো কাজ করছে, একটা মুসলমান রাষ্ট্রকে ই করতেছে। তো সেই জায়গা থেকে অলরেডি এই আপার হাউস এবং এই যে আইওয়াস এবং ক্লিয়ার করে দেওয়া যে আমরা হচ্ছে মুসলমানদের পক্ষে আছে, এবং মুসলমান পক্ষে ইরানের যে এই অবস্থাটা, এবং রাজনৈতিক ভাবে যে মুসলিম রাষ্ট্রগুলোর কাছে যে অ্যাডভান্টেজ পাওয়া, ওই জায়গা থেকে হচ্ছে আমাদের কথা। এবং এখন দেখেন মানে স্পিকার, যদি ইরান এইটাতে মানে সরাসরি কোনো নিছক হামলা না হইতো, ইরান কিন্তু জানাইতো না। একটা এই হামলাগুলো পূর্বে জানানো হয়েছে, ইরানের যে হামলাগুলো কাসেম সোলাইমানি হামলা বলেন, কিংবা হচ্ছে এই যে পয়লা এপ্রিলে যে হামলাটা হলো, এগুলো কিন্তু জানাই করা হয়েছে, কিন্তু এর আগে হামলাগুলো জানানো হয় মাস। সুতরাং হচ্ছে এই জায়গা থেকে আসলে কোনো কথাই থাকে না যে ইরান এই কাজগুলো নিছক হচ্ছে আইওয়াস ছাড়া। এবং অপোজিশন বেঞ্চের সামনে চ্যালেঞ্জ ডিবেট করে, ওই চ্যালেঞ্জ ডিবেটের প্রেক্ষাপটটা অপোজিশন বেঞ্চ ক্লিয়ার করে। এবং অপোজিশন বেঞ্চ এটাও বুঝায় না যে হচ্ছে ওনার কোন আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট একটা আর্গুমেন্ট, এবং আমাদের যে আর্গুমেন্ট গুলো ছিল ওই আর্গুমেন্ট গুলোকে টাচ করে। সুতরাং মাস স্পিকার, এটা সুস্পষ্ট প্রতীয়মান যে অপোজিশন বেঞ্চ এই ডিবেটে আমরা হচ্ছে উইন করি মাস স্পিকার। এবং যে রাজনৈতিক নিরাপত্তার কথা বললেন, অনেক কথা বলছি মাস স্পিকার, সবগুলো কথা আসলে জি জি স্যার, শেষ করুন। মাস স্পিকার। সুতরাং একটু বলতে পারছি পরিশেষে বলছি মাস স্পিকার, এই সংসদীয় প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখি। ধন্যবাদ মাস স্পিকার। ধন্যবাদ। সর্বশেষ বক্তা আজকের বিতর্কের সরকার দল থেকে যুক্তি খণ্ডনের জন্য তো হচ্ছে